আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোর্শেদ শোভন। সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে আজ। চিকিৎসকরা জানিয়েছেন হাদির শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক। এদিকে হাদির ওপরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় সমাবেশের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। হাদির কিলিং মিশনে জড়িত অপরাধীরা দেশে রয়েছে বলে ধারণা পুলিশের। হাদি হত্যা চেষ্টার ঘটনায় পল্টন থানায় একটি মামলা দায়ের করেছে তার পরিবার। হাসান মাহমুদের রিপোর্ট। দিনে দুপুরে প্রকাশ্যে দুর্বৃত্তের গুলিতে বিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা খ্যাত শরীফ ওসমান হাদি। হাদির রক্তে রঞ্জিত হয় ঢাকার রাজপথ। মেডিকেল বোর্ড জানিয়েছে গুলিবিদ্ধের 3 দিন পেরিয়ে গেলেও হাদির শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। কৃত্রিমভাবে চলছে তার শ্বাস প্রশ্বাস। তার কনজারভেটিভ ম্যানেজমেন্ট চলছে, তার ব্রেনে যে ইডেমা আছে, চাপ আছে, সেগুলোর জন্য মেডিকেল যে ম্যানেজমেন্ট পসিবল, এটা যে কোনো বিশ্বের সাথে ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ড তার চিকিৎসাটাই চলছে। তো সেটা কনজারভেটিভ ম্যানেজমেন্টে চলছে এবং ফার্দার কোনো সার্জারি লাগবে না বলে আমরা মনে করি। তারপরে যদি বোর্ড মনে করে যে না নেক্সট কোনো প্রসিডিউরে যেতে হবে, তাহলে সেই বোর্ডের সিদ্ধান্ত অনুসারে সেই প্রসিডিউরে যা পসিবল। এদিকে সোমবার দুপুরে একটি এয়ার অ্যাম্বুলেন্সে হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে, এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান। এভার কেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার জাফর ওসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে এক জরুরি কল কনফারেন্সে এই বিষয়ে সিদ্ধান্ত হয়। এদিকে হাদির উপর হামলার প্রতিবাদে সোমবার সর্বদলীয় সমাবেশের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। আওয়ামী লীগ ব্যতীত এবং যারা আওয়ামী লীগ সেবাদাস, তাদের বাইরে যারা রয়েছেন সকলের সাথে পরামর্শ করেই আমরা এই সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের আয়োজন করেছি। হাদির উপর গুলিবর্ষণের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ভারতে পালিয়ে যাবার গুঞ্জনে জরুরি সংবাদ সম্মেলন ডাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তাদের দাবি দেশেই আছে হামলাকারী। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও শনাক্তকৃত সন্দেহভাজনদের গ্রেপ্তারের ইতিমধ্যে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে এবং অভিযান চলমান রয়েছে। আমাদের ইমিগ্রেশন ডাটাবেজ চেক করে এখন পর্যন্ত তাদের পালিয়ে যাওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। বিদেশে যেমন পালাইছে কিনা এই তথ্যটা আমাদের কাছে নিশ্চিত না, তাহলে আমরা ধরে নিব যে দেশেই আছে। উই আর ট্রাইং টু ন্যাপ। রোববার রাতে মোহাম্মদপুর থেকে হামলার সময় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে আটক করে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে হান্নানের সংশ্লিষ্টতাও। আপনাদের সহযোগিতা কামনা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী ইফতেখার রেজা। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইফতেখার, হাদিকে আজ কখন সিঙ্গাপুরে নেওয়া হবে? তার শারীরিক অবস্থা সম্পর্কে নতুন কোনো তথ্য আছে কিনা? শোভন, আমরা যতটুকু জানতে পেরেছি যে বেলা 11:30টার দিকে সিঙ্গাপুর থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স আসবে ওসমান হাদিকে নেওয়ার জন্য এবং পরবর্তীতে বেলা 1:30টা থেকে 2টার মধ্যে তাকে নিয়ে আবার ফেরত যাবার কথা রয়েছে। এখন পর্যন্ত এই সূচি রয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং এই বিষয়টি পুরো বিষয়টি মূলত পুঙ্খানুপুঙ্খ রূপে যাতে সম্পন্ন করা যায় সেই বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্দেশনা দেওয়া আছে। এবং আমি আপনাদের জানিয়ে রাখতে চাই যে ওসমান হাদি মূলত মাথায় গুলিবিদ্ধ হবার পর মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখান থেকে একটি অস্ত্রোপচারের পর এভার কেয়ার হাসপাতালে তাকে ভর্তি করানো হয় এবং পরবর্তীতে তার অবস্থা অপরিবর্তিত থাকবার কারণে মূলত তাকে বিদেশ নিয়ে যাবার বা সিঙ্গাপুরে নিয়ে যাবার মূলত সিদ্ধান্ত হয় বলেই আমরা জানতে পেরেছি। এবং আমি আপনাদের জানিয়ে রাখতে চাই যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নির্দেশেই মূলত আজ রোববার সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী সহ সরকারের সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সকলের আলোচনা সাপেক্ষেই মূলত তাকে বিদেশ নিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত সেটি হয়েছে। এবং আমি আপনাদের জানিয়ে রাখতে চাই যে ওসমান হাদি মূলত ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন এবং প্রচারণা করতে গিয়েই মূলত দুর্বৃত্তের হাতে
বা দুর্বৃত্তের দ্বারা গুলিবিদ্ধ হন। এবং আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে অভিযোগ উঠেছে সাবেক ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে, এবং তাদের এখন পর্যন্ত মূলত সরকার গ্রেপ্তার করতে পারেনি বলে আমরা জানতে পেরেছি। তবে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বরাবরই দাবি তোলা হচ্ছে যে ওসমান হাদিকে যারা এভাবে আক্রমণ করেছে বা গুলিবিদ্ধ করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে তাদের যাতে শাস্তি নিশ্চিত করা হয়, তেমন দাবি জানাচ্ছে ইনকিলাব মঞ্চ। তো এই ছিল ওসমান হাদির বিদেশ যাত্রার সর্বশেষ তথ্য। দর্শক, আমরা জানছিলাম ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থার সর্বশেষ খবর। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলির ঘটনায় অপরাধীদের গ্রেফতার সহ 3 দফা দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে ঘেরাও কর্মসূচি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেফতারে দাবিও জানানো হয়। দাবি আদায়ে ডাকসু ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হবে। দুপুর 12টায় ডাকসু ভবনের সামনে জমায়েত হবেন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা। গত শুক্রবার সন্ত্রাসীদের গুলিতে বিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদি। রাজধানীর গুলশানে হোটেল আলোকিতে জেন ভোট ফেস্টিভ্যাল শিরোনামে মক ভোটের আয়োজন করা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠানটির উদ্বোধন করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সেখানে আছেন আমাদের সহকর্মী ওবায়দুল্লাহ মামুন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন, অনুষ্ঠানটিতে কি হতে যাচ্ছে এবং কর্মসূচির উদ্বোধন কখন হচ্ছে এবং এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? শোভন, আপনি জানেন যে আগামী 12ই ফেব্রুয়ারি কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এবং সেই সংসদ নির্বাচনকে অবাধ, গ্রহণযোগ্য, সুষ্ঠু করতে কিন্তু সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তারই অংশ হিসেবে আজকে গুলশানে অর্থাৎ তরুণ ভোটার, অর্থাৎ যারা গত 15 বছর 3টি নির্বাচনে ভোট দেননি বা দিতে পারেনি, সেই সকল ভোটারদেরকে উৎসাহ দিতেই কিন্তু আজকের আয়োজন। অর্থাৎ সমস্ত এখানে যারা আয়োজক সবার বয়স কিন্তু 30-এর নিচে, অর্থাৎ তরুণ ভোটার, নতুন ভোটার, যারা আগামী জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ ফলাফলে কিন্তু তারা ব্যাপক একটি ইতিবাচক প্রভাব ফেলবেন, সেই ভোটারদেরকেই ভোটদান প্রক্রিয়া জানাতে কিভাবে ভোট দিতে হয় সেই ভোটদান প্রক্রিয়াটি দেখাবেন, যে কিভাবে ভোট দিতে হয় সেই প্রক্রিয়াটি সম্পূর্ণ কিন্তু করতেই আজকের এই আয়োজন, যেখানে নির্বাচন কমিশনের পাশাপাশি বেশ কিছু আন্তর্জাতিক দাতা সংস্থা এখানে উদ্যোগ নিয়েছে এই প্রোগ্রামের, এবং সারা দেশ থেকে তরুণ ভোটারদেরকে নিয়ে আসা হয়েছে রাজধানীতে। তারা আসলে দেখবেন যে কিভাবে ভোট দিতে হয় এবং ভোট কেন্দ্রের ভেতরে কি করা যাবে, কি করা যাবে না, এবং কোন কোন প্রক্রিয়া, ভোটের দানের যে প্রক্রিয়াগুলো, ধাপগুলো, এগুলো তারা আসলে আজকে সহজ চক্ষে দেখবেন এবং ভোটদান প্রক্রিয়াটি তারা শিখে আগামী যে জাতীয় নির্বাচন রয়েছে সেই নির্বাচনে তারা তাদের ভোটদান সম্পন্ন করবেন। সেই লক্ষ্যেই কিন্তু আজকের আয়োজন, এবং আয়োজনের উদ্বোধন করবেন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন। তিনি কিছুক্ষণ আগেই এই অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন এবং বলা চলে যে অল্পক্ষণের মধ্যেই কিন্তু এই প্রোগ্রামের উদ্বোধন করবেন, এবং তরুণ যে ভোটার রয়েছেন তাদেরকে একদিকে ভোটদান প্রক্রিয়া শিখাবেন এবং সচেতনতাও শিখাবেন যে কি করা যাবে, কি করা যাবে, এবং সমস্ত প্রক্রিয়াটি কিন্তু একটি আনন্দ অনুষ্ঠান বা খেলার ছলে, অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের আয়োজন করা হয়েছে, যেখানে আপনি এই শিক্ষার্থীদেরকে, অর্থাৎ যারা তরুণ 30-এর নিচে বয়স, তাদেরকে মূলত এই ভোটদান প্রক্রিয়াটি আজকে এখানে শেখানো হবে। এটি হচ্ছে আজকের এই মূল প্রোগ্রামের মূল উদ্দেশ্য, এই জেন ভোট ফেস্টিভ্যাল। সেই লক্ষ্যেই কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজকের আয়োজন। এ ছিল আমার কাছ থেকে তরুণ ভোটারদেরকে নিয়ে ইউথ ভোটার যে আয়োজন, সেই ছিল সবচেয়ে খবর এখান থেকে। দর্শক, আমরা জানছিলাম জেন ভোট ফেস্টিভ্যালের খবর। আগামীকাল 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস, বাঙালি জাতির বীরত্বের এক অবিস্মরণীয় দিন। বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটে বাংলাদেশ নামে স্বাধীন ভূখণ্ডের। গৌরবের সমুজ্জ্বল বিজয় দিবসে সূর্যোদয়ের পর জাতি শ্রদ্ধা জানাবে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী তার শ্রেষ্ঠ সন্তানদের। ঢাকার অদূরে সাভার জাতীয় স্মৃতিসৌধের প্রস্তুতির খবর জানাচ্ছেন জাহিদুর রহমান। বাঙালি জাতি পরাধীনতার শেকল ভেঙে প্রথম স্বাধীনতার স্বাদ গ্রহণ করে 1971 সালের 16 ডিসেম্বর। জাতির ভাগ্যাকাশে দেখা দেয় এক
নতুন সূর্যোদয়। অকুতোভয় সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে শুরু হবে জাতীয় স্মৃতিসৌধের আনুষ্ঠানিকতা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। স্মৃতিসৌধের পুরো কমপ্লেক্স ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটিকরণ, রং তুলির কাজ, ফুল গাছ রোপণ, লেক সংস্কার এবং বিভিন্ন স্তরে সিসি ক্যামেরা স্থাপন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সাভার জাতীয় স্মৃতিসৌধ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত রয়েছে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে চলছে 3 বাহিনীর সুসজ্জিত দলের মহড়া। চলমান পরিস্থিতি বিবেচনায় নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। আমাদের ঢাকা রেঞ্জের পক্ষ থেকে 4 স্তরে পুলিশের ব্যবস্থা করা হয়েছে। আমাদের কোনো শঙ্কা নেই, নিরাপত্তা রক্ষায় 4,000 অধিক ফোর্স মোতায়েন করা হয়েছে। মুক্তিযুদ্ধের লক্ষ্য বাস্তবায়ন ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে এবার পালিত হবে মহান বিজয় দিবস। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। দেশে আজ সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। তাপমাত্রা কমার সাথে সাথে জেঁকে বসেছে শীত। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9 ডিগ্রি সেলসিয়াস। উত্তরের হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। বিভিন্ন হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা, যাদের মধ্যে শিশু ও বয়স্করাই বেশি। এছাড়া কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর, রাজশাহী সহ বিভিন্ন জেলায় ঘন কুয়াশা ও কনকনে শীতে দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। সকালের খবর এইটুকুই। এ খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।